হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আজকে সেশন সেটা অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছো, যেটা হালফিলের সময়কার সব থেকে আলোচিত বিষয় উত্তাল নেপাল। এই আলোচিত বিষয়টাকে নতুন করে আবার আলোচনার দরকারটা কি পড়লো? কারণ অলরেডি তোমরা বিভিন্ন জায়গায় হয়তো দেখে নিয়েছো, কিন্তু যারা সিভিল সার্ভিসের মতো করে চর্চা করতে চাইছো যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে ভাবতে হবে, সাধারণ দর্শক যেমন দেখতেও পারে এই ভিডিওটি, তেমনই যারা মূলত অ্যাসপিরেন্ট সিভিল সার্ভিস বা মূলত ডাব্লিউবিসিএস এক্সামের জন্য চর্চা করছো, তাদের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিকে অ্যানালিসিস করার দরকার আছে এই খবরটিকে। তো পুরো ক্লাসটা মন দিয়ে দেখো এবং একদম শেষের দিকে আমরা কি কোশ্চেন আসতে পারে সেগুলোও দেখব। গল্পের ছড়ে নতুনভাবে আমরা জিওপলিটিক্সকে দেখব। এখন কথা না বাড়িয়ে আমরা চলে আসি আজকের টপিকে, সেটা হচ্ছে উত্তাল নেপাল জেন জি প্রোটেস্ট। এই প্রতিটা শব্দের মানে কি, কেন কি, এগুলো সব আমরা আসছি, কিন্তু তার আগে বুঝতে হবে যে সাম্প্রতিক সময়কালে এটা আজকালের গল্প নয়। যদি দেখা যায় বেশ কিছু বছর ধরে কি গল্প চলছে, তাহলে দেখা যাবে যে দেশে বসবাস করছি আমরা ভারতবর্ষে, সেই ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সরকার খুব দ্রুত এদিক ওদিক গোলমাল পাকিয়ে ফেলছে। যেমন শ্রীলঙ্কায় হলো সরকারের পতন, তেমনই দেখলাম কদিন আগে বাংলাদেশে হলো, তেমনই দেখেছিলাম আমরা আফগানিস্তানে গোলমাল হয়েছিল, তেমনই দেখলাম পাকিস্তানে তো চলেই, এবং হালফিলে নেপালে সরকারের পতন হলো। এবার এইগুলোকে শুধুমাত্র কোনো ষড়যন্ত্রের জল্পনা কল্পনা, নাকি আদতে ইন্টারনাল সমস্যা যেগুলোকে অ্যানালিসিস করা হয়ে থাকে আটপৌরিভাবে, সেখানকার মূল ব্যাকগ্রাউন্ড কি? কেউ ইতিহাসকে কিন্তু ভালো করে দেখে না, ভূগোলকে ভালো করে দেখে না, পলিটিক্সকে ভালো করে দেখে না, অর্থনীতিকে বোঝে না। যদি সবটাকে না বোঝো তাহলে জিও পলিটিক্স কিন্তু কঠিন হয়ে যাবে। সুতরাং জিও পলিটিক্স আজকের দিনে যেভাবে সবার মধ্যে সচেতনতা বাড়াচ্ছে, তার পেছনে বেশ কিছু গল্পকে অনুধাবন করার দরকার আছে যদি সেই বিষয়টাকে অ্যানালিসিস করতে হয়। তো তাহলে আমাদের এই আজকের যে নেপালের গল্প নিয়ে সমস্যা, তার শুরুয়াতটা করব আমরা প্রেক্ষাপট দেখার দৃষ্টিভঙ্গি থেকে। প্রথমত, আজকের নেপাল এটা কিন্তু দুম করেই গণতান্ত্রিক দেশ ছিল না আগাগোড়া। মূলত 1947-এর উত্তরকালে ভারতবর্ষ বা তৎসংলগ্ন বিভিন্ন যে দক্ষিণ এশীয় উপমহাদেশীয় দেশগুলোতে স্বাধীনতার যে স্বাদ পাওয়া গেছিল, সেই স্বাধীনতার স্বাদে যেমন সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো গরিব ছিল, আন্ডার প্রিভিলেজ ছিল, ইকোনমি খারাপ ছিল, তো তারা যুদ্ধছিল, লড়ছিল নতুনভাবে নিজেকে ডেভেলপ করার জন্য। যেমন ভারতবর্ষের আজকে অনেকখানি ডেভেলপ হয়েছে সার্বিকভাবে স্বাধীনতার পরবর্তীকালে, বিদেশি শক্তি শোষণ করে নেওয়ার পরবর্তীকালে। সেই দিক থেকে দেখতে গেলে যে ভারতের ঠিক উত্তর দিকে যে হিমালয়ের একদম পক্ষ যাকে বলা যেতে পারে, হিমালয়ের দেশ, সেই নেপালে কিন্তু রাজতন্ত্র চলছিল। ইভেন বেশি দিন আগে পর্যন্ত কিন্তু সেখানে গণতন্ত্র আসেনি। এই সামান্য 17 বছরের গল্প সেখানে রাজতন্ত্র শেষ হয়েছিল। তাহলে নেপালের রাজতন্ত্র কবে এস্টাবলিশড হচ্ছিল? আজকের গল্প নয়, 1768 সালের গল্প, যেখানে শাহ ডাইনাস্টি বা শাহ রাজবংশ তারা তাদের রাজবংশকে প্রতিষ্ঠা করে, এবং সেই রাজবংশ প্রতিষ্ঠা হচ্ছে তাদের রাজবংশের শাসন চলছিল প্রায় 239টা বছর ধরে শাহ রাজবংশের। কিন্তু এই রাজবংশের শাসন পতন ঘটে 28শে মে 2008 সালের পরবর্তীকালে। তার হাত ধরে? গণপরিষদের হাত ধরে। যেমন আমাদের এখানেও দেখা যায় যে ব্রিটিশরা যাওয়ার আগে আমাদের দেশেও গণপরিষদ তৈরি হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেখান থেকে সংবিধান তৈরি হয় এবং স্বাধীন ভারতবর্ষের পরবর্তীকালে সেই সংবিধান মেনেই কিন্তু আমাদের দেশ অগ্রসর হচ্ছে। সুতরাং সেইখানেও এই গণপরিষদ তৈরির মারফত সংবিধান হ্যান তৈরি করতে করতে দেশ এগোচ্ছিল। কিন্তু এই জার্নির মেথনেও কিন্তু অনেকগুলো রহস্য, অনেকগুলো গল্প, অনেকগুলো মোচড় লুকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে সেখানেও বেশ কিছু আন্দোলন হয়। এমনই এক আন্দোলন হচ্ছে মাওবাদী বিদ্রোহ। তার মানে কোথাও না কোথাও বেশ কিছু গণ আন্দোলন গেছে, গেরিলা যুদ্ধ হয়েছে, এবং নেপালি রাজবংশে গণহত্যা দেখা গেছে। এবং তারপরে ধীরে ধীরে নেপাল, আজকের নেপাল ফেডারাল স্ট্রাকচার নিয়েছে, ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং রিপাবলিক বা প্রজাতান্ত্রিক অবস্থানে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই জার্নিটা দুম করে আসেনি, এরও পেছনে কিছু কূটনীতি, রাজনীতি বা জিও সোসিওলজিক্যাল ইফেক্ট রয়েছে। কি রকম বিষয়গুলো? এই বিষয়গুলোকে বুঝতে গেলে আমাদের কতগুলো ক্রনোলজিক্যাল পিরিয়ড বা পরপর কি ঘটছে না ঘটছে বুঝতে হবে। এটা একটু আগেই বললাম, 1768 সালে শাহ রাজবংশ প্রতিষ্ঠা পাচ্ছে, বেশ কিছুদিন রাজত্ব চালাচ্ছে। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে 1846 সাল নাগাদ
আরেকটা রাজবংশ, তারা কিচেন ক্যাবিনেটের মতো পারফর্ম করছে এবং তারা পারফরমেন্সটা জারি রাখছে 1951 সাল অবধি। এটা কিন্তু লম্বা সময়। তো রানা রাজবংশ মূলত যখন কার্যভার গ্রহণ করছে নেপালে, তখন আসলে এই শাহ রাজারা তারা প্রতীকী শাসক হয়ে সামনে থাকছে, আর কিছুতেই থাকছে না। ওই অনেকটা সেই ইংরেজদের সময় যখন মির্জাপুরকে সামনে রেখে দিত, অনেকটা সেরকম টাইপের। মূল ক্ষমতায় চলে আসছে রানা রাজবংশের লোকজন এই ফেজের মধ্যে, কিন্তু শাহ রাজবংশের তার প্রভাব প্রতিপত্তি গরিমা যা ছিল শাসক হিসাবে তা ক্ষুণ্ণ হচ্ছে। এর পরবর্তীকালে দেখা যাবে প্রায় 40 বছর পর 1990 সালে সেই সময় ধীরে ধীরে গণ আন্দোলন জনপ্রিয়তা লাভ করছে এবং সাংবিধানিক রাজতন্ত্র চাইছে। পুরোপুরি গণতন্ত্র আসছে না, বরং সাংবিধানিক রাজতন্ত্র আসছে, যে রাজা যা খুশি বলে দেবে তাই ভাবে দেশ চলে তা নয়, বরং একটা নির্দিষ্ট সংবিধান দরকার। এবং ধীরে ধীরে সংসদীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসুক, অনেকটা ইংল্যান্ডের ধাঁচে সেই রকমের জার্নির সূত্রপাত হচ্ছে। এবার তার পরবর্তীতে দেখতে পাবো অনেক গণহত্যা হচ্ছে, সেগুলোতে দেখব। কিন্তু এরই মাঝখানে বেশ কিছু রাজনীতির বা রাজনীতি সম্পন্ন দল এদের উত্থান হচ্ছে। কিরকম? নেপালে প্রথম যে দলটি ক্ষমতা নিচ্ছে বা পরবর্তীকালে যারা মুখ্য ভূমিকা পালন করছে সেটা হচ্ছে নেপাল কংগ্রেস, নেপালি কংগ্রেস পার্টি। এবার এই নেপালি কংগ্রেস পার্টি মূলত তারা যে আন্দোলন শুরু করছে 1951 সালের সময়, তাকে বলা হচ্ছে রেভলিউশন অফ 1951। এর একটা অপর নামও আছে। কি নাম? সাত সালকো ক্রান্তি। সাত সালকো ক্রান্তি তাদের হাত ধরে হচ্ছে, এটা নেপালি কংগ্রেস পার্টির হাত ধরে হচ্ছে। এবং এই পার্টি এই সাত সালকো ক্রান্তির মারফত বা এই আন্দোলনের মারফত তারা ওই রানা ডাইনেস্টি, যার নাম বললাম, তাদের বিরুদ্ধে, তাদের রাজতন্ত্রের বিরুদ্ধে, তাদের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে। রাজনৈতিক আন্দোলন বহুবার করছে, মাল্টিপল টাইম করছে, যাতে ওই রানা ডাইনেস্টির যে 104 বছরের রাজতন্ত্র ছিল তাকে হারানো যায়, গণতন্ত্র এস্টাবলিশ করা যায়। ধীরে ধীরে, একবারে তো কোনো আন্দোলন ফলপ্রসূ হয় না। 1951 সাল থেকে 1990 সালের সময় এক গণমুখী আন্দোলন তারা পপুলার পাচ্ছে। মাল্টিপল টাইম আরো সেই আন্দোলনটা আরো বেশি করে জোরালো হচ্ছে এবং রাজতন্ত্র বা নেপালে যে মোনার্কি, এই মোনার্কিকে একদম সমূলে উচ্ছেদ করার জন্য জোরদার ভূমিকা পালন করে নিচ্ছে। ঠিক আছে? এবং শেষমেশ 2006 সাল নাগাদ নেপালে এক নবজাগরণ আসছে, একটা রেভলিউশন আন্দোলন আসছে এবং তাকে বলা হচ্ছে নেপালের ডেমোক্রেসি মুভমেন্ট। এরই মাঝখানে এই রাজতন্ত্রকে উচ্ছেদ করার জন্য আরেকটা পার্টিরও উত্থান হচ্ছে বা তাদের দৃষ্টিভঙ্গিও আসছে। তিনপন্থী লোকজনের মনোভাব আসছে, সমাজতন্ত্রের মনোভাব আসছে, যে রাজতন্ত্র নিপাত যাক, সমাজতন্ত্র এস্টাবলিশ হোক। সেই নিরিখে আরেকটা পার্টি আসছে, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট। ঠিক? তো সেই সময় আস্তে আস্তে মাওয়িস্ট চিন্তাভাবনাগুলো অগ্রসর হচ্ছে। আর ফলত কি দেখা যাচ্ছে? নেপালে রাজ পরিবারে গণহত্যা হচ্ছে 2001 সালে। সেই সময় রাজা বীরেন্দ্র এবং রাজ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার ফলে রাজতন্ত্রের যে লিগাসি ছিল, রাজতন্ত্রের প্রতি মানুষজনের যে বিশ্বাস যেটুকু ছিল সেটুকু ধুয়ে যাচ্ছে। জনপ্রিয়ভাবে সেই রাজতন্ত্রের যে মহিমা, গরিমা, সেটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আর এই ঠিক এরপরেই সূত্রপাত হচ্ছে মাওবাদী বিদ্রোহের উত্থানের। মাওবাদী বিদ্রোহের উত্থান হচ্ছে, সারা দেশ জুড়ে তার প্রভাব বিস্তার হচ্ছে, চূড়ান্ত বা পরম ক্ষমতার বিলোপ ঘটে যাচ্ছে রাজতন্ত্রের। ধীরে 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 ধীরে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, যে 2006 সালে এক ডেমোক্রেসি মুভমেন্ট শুরু হচ্ছে। তো এই 2006 সালে রাজা জ্ঞানেন্দ্রকে তার নিরঙ্কুশ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করানো হচ্ছে। ভেঙে দেওয়া যে সংসদ, যা অন্তর্বর্তী সংসদ ছিল, তাকে পুনর্বহাল করতে বাধ্য করা হচ্ছে, যার ফলে পুনরায় গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং ধীরে ধীরে 2008 সালের 28শে মে গণপরিষদ আনুষ্ঠানিকভাবেই নেপালকে একটি ফেডারাল, গণতান্ত্রিক এবং রিপাবলিক কান্ট্রি হিসাবে ঘোষণা করছে। অর্থাৎ একটা সংবিধান তৈরি হচ্ছে। আমাদের দেশে সংবিধান তৈরির যেমন ইতিহাস আমরা দেখি, তোমরা যারা সংবিধান কিংবা ভূগোল কিংবা ইতিহাস প্লেলিস্ট অনুযায়ী দেখে নাও, সেখানে যেমন টপিক ওয়াইজ পড়ানো হয়, ঠিক একই রকমভাবে ভারতবর্ষের যেমন হয়েছিল তেমনভাবে এখানেও ধীরে ধীরে কনস্টিটিউশন অফ নেপাল এস্টাবলিশ হচ্ছে। এবং
20 সেপ্টেম্বর 2015 সালে এই নতুন সংবিধান আরোপ হচ্ছে এবং পুরনো যে সংবিধান ছিল অন্তর্বর্তী সংবিধান তাকে রিপ্লেস ঘটিয়ে নতুন সংবিধান চালু করা হচ্ছে। তাতে মোট 35খানা পার্ট রয়েছে, 308খানা আর্টিকেল রয়েছে এবং 9খানা স্কেডিউল রয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমাদের দেশের শাসনতান্ত্রিক সাংবিধানিক যে সুস্পষ্টতা রয়েছে তাতে তো দেশকে কোনো রকম ভাবেই এদিক ওদিক করা যাবে না আমাদের দেশের মতো জায়গাতে। তাহলে এই দেশে কি এমন শাসনতান্ত্রিক সমস্যা হলো যাতে আজকে সরকার পুরো এদিক ওদিক হয়ে গেল? শুধুমাত্র কি কারোর প্রভোকেশনের জন্য কোনো রকম কি ষড়যন্ত্র রয়েছে? কি কাণ্ড! এইবার আমরা আস্তে আস্তে ইতিহাস থেকে চলে আসবো পলিটিক্যাল অ্যাঙ্গেলে। আমরা ধীরে ধীরে বর্তমানের যে গল্প, বর্তমানের যে সরকারের গল্প সেগুলোকে দেখব। দেখো, নেপালে মূলত দুটো পার্টি রয়েছে, দুটো প্রধান দল। এক নেপালি কংগ্রেস পার্টি, যেটা আমরা আগেই বললাম। আরেকটা হচ্ছে, যেটা আগেও বলেছি, কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট। এবার এদের বেশ কিছু সিস্টার উইংস রয়েছে। যেমন আমরা যদি লিস্ট দেখি, টোটাল নেপালে 275টা সিট। তার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড মাওয়িস্ট অ্যান্ড লেনিনিস্ট, এদের সিট হচ্ছে 78টা, আর নেপালি কংগ্রেসের সিট হচ্ছে 89টা। এবার আমাদের এখানে যেমন গঠবন্ধন বা জোট সরকার থাকে, বা জোট সরকার বা জোট হয়েই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা হয়, বা একক পার্টিও করতে পারে, ওখানেও সেরকম হয়। কিন্তু ওখানকার রাজনৈতিক সিনারিওটা একটু অন্যরকম। এত ক্লোজ থাকে এদের ভোটাভুটির জন্য যে সিটটা, এতে কি হয়, একে অপরের সঙ্গে দুমদারাক্কা তারা জোট করে এবং যখন তখন সরকার চেঞ্জ হয়ে যায়। এই যে 2008 সালের কথা বললাম আমরা, যে 2008 সালে যে নতুন করে সংবিধান এস্টাবলিশড হচ্ছে, পরবর্তীকালে গণপরিষদীয় ভাবে যে সরকার তৈরি হচ্ছে, ডেমোক্রেসি এস্টাবলিশ হচ্ছে। তার মানে 2008 সাল থেকে দেখতে গেলে 2025 সাল, 17টা বছর। কিন্তু এর মাঝখানেও বারবার করে কিন্তু সরকার বদল হয়েছে। কেন? তার কারণ হচ্ছে এই যে রাজনৈতিক সিনারিও, জোটবন্ধন, গঠবন্ধন, এগুলো সবসময় কিন্তু গোলমেলে হয়ে যাচ্ছে। তো কখনো কখনো এই নেপালি কংগ্রেস থেকে কেউ প্রধানমন্ত্রী হচ্ছে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড মাওয়িস্ট অ্যান্ড লেনিনিস্ট থেকে তারা প্রধানমন্ত্রী হচ্ছে। সাম্প্রতিক যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তিনি যে পালালেন, তিনিও কিন্তু এই কমিউনিস্ট পার্টি অফ নেপাল থেকে বিলং করতেন, তার সভাপতি ছিলেন। তো গল্পটা কি? গল্পের পেছনে মূল রহস্য কি? কমিউনিস্ট পার্টির নেতা হওয়ার নিরিখে এই কেপি শর্মা ওলি আগাগোড়া দাবি করে আসা তিনি চীনপন্থী। তাহলে চীনের প্রভাব বিস্তার, এটা কি নেপালের জনগণ মানতে পারল না, নাকি অন্য কোনো বৈদেশিক শক্তির প্রভোকেশন রয়েছে? সেই জিনিসগুলোকে এবার অ্যানালিসিস করতে হবে। কেন হঠাৎ করে নেপাল জেনজি, অর্থাৎ একদম ইয়াং জেনারেশন, যারা ছাত্র তরুণ, তারা উত্তাল হয়ে গেল, গণবিদ্রোহ করলো এবং নেপালের সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে নেমে পড়ল? দেখো, পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন দুমদারাক্কা শুরু হয় না। যে কোনো আন্দোলনের পেছনে অনেক দিনের গল্প থাকে লুকিয়ে, অনেক বছরের গল্প লুকিয়ে থাকে। ব্যথা লাগলে একটি বাচ্চা দুম করেই কেঁদে ওঠে না, ব্যথাটা সে সহ্য করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, ব্রেনে যায়, তারপরে সে দম ফোটা চিৎকার করে। একই রকম ভাবে সাধারণ মানুষরা যারা আওয়াজ তুলছে, তারা দুম করেই আওয়াজ তোলে না। এটা পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো সমাজের, যে কোনো সভ্যতার এই একই গল্প। এখানেও জেনজি, যারা তরুণ, যারা নবীন, তারাও এইরকম প্রচন্ড পরিমাণে উগ্র হলো। শুধুমাত্র উগ্রবাদ থাকার জন্য? পাহাড়ি মানুষ নাকি শোনা যায় রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়, সেই কারণে? নাকি বাংলাদেশের রাস্তা ফলো করছে? কি গল্প? আন্দোলনের পটভূমিটা কি? এবার এখানে সাম্প্রতিককালে কতগুলো ক্রোনোলজি আমাদের ফলো করতে হবে। যদি খুব রিসেন্ট সময়কাল দেখি আমরা, এই বছর অর্থাৎ 2025 সালের 4 সেপ্টেম্বরের গল্প, তাহলে দেখা যাবে নেপালি সরকার খুব সাম্প্রতিককালে 26খানা সোশ্যাল মিডিয়ার যেসব প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব কিংবা যাকে আমরা এক্স হ্যান্ডেল বা টুইটার বলে থাকি, এইগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কারণ কি? সরকার বলছে এই বিদেশি কোম্পানিগুলো সেই দেশে সরকারিভাবে রেজিস্টার্ড নয়, তাদের নিবন্ধীকরণ খুব দরকার। এবং যখন কোনো বাইরের কোম্পানি, মূলত এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমেরিকান কোম্পানি, তাহলে সেই কোম্পানিগুলোর অবশ্যই নেপালে স্থানীয়ভাবে প্রতিনিধি নিয়োগ করতে হবে এবং সেখানে একটা অফিস থাকতে হবে, যে কিভাবে কাজকর্ম চলছে না চলছে, কি ধরনের কন্টেন্ট হচ্ছে, সেই কন্টেন্ট কতখানি দেশের জন্য ভালো না ভালো,
দেখতে হবে। এবং রেজিস্ট্রেশন হওয়া মানেই যা এই কোম্পানিগুলো এখান থেকে বিজনেস করে লাভ করছে বা আয় করছে তার উপর ট্যাক্স লাগবে। সেটা সমস্ত দেশেই তাই করে থাকে, নেপালের সরকার তাই করেছিল। নেপালের সুপ্রিম কোর্ট এই যে রেজিস্ট্রেশন তার নির্দেশ দিয়ে দিয়েছিল যে হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু সরকার তুম করে এক্সিকিউটিভ বিল অর্থাৎ যাকে বলা হয় অর্ডিন্যান্স জারি করে নিষেধাজ্ঞা জারি করে দেয়, অর্থাৎ ব্যান করে দেয়, ব্যবহার করতেই পারবে না। সুপ্রিম কোর্ট কিন্তু জুডিশিয়ারি কিন্তু বলেছিল যে হ্যাঁ রেজিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ব্যান করতে সুপ্রিম কোর্ট বলেনি, কিন্তু সরকার আচমকা বন্ধ করে দেয়। এর পেছনে যারা সমালোচক তারা বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কারণ সরকার জনমুখী যে কাজগুলো করার দরকার ছিল, সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক উন্নয়ন, অর্থাৎ আনএমপ্লয়মেন্টকে বন্ধ করা, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেট করা, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু ডেভেলপ করা, অর্থনীতি ঠিকঠাকভাবে বজায় রাখা, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, যুবাদেরকে নতুন করে দেখভাল করা, দেশটা তো অনেকদিন ধরে পিছিয়ে রয়েছে, দেশটাকে এগিয়ে দিয়ে যাওয়া, সেইগুলো কিন্তু হচ্ছিল না। তাতেই মানুষের ক্ষোভ বাড়ে। ওদের কথা বলে দিই তোমাদের, তোমরা সাম্প্রতিককালে নিশ্চয়ই শুনেছ যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছে। এটা জেনে অবাক হবে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অনেক নেপালি ভাইয়েরা সেখানে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য রাশিয়ার হয়ে একদম সামনে কিছুদিনের ট্রেনিং নিয়ে, অল্প কিছুদিনের ট্রেনিং নিয়ে তারা বুকে গুলি নিতে চলে গেছিল, কারণ তারা বেশ কিছু টাকা ইনকাম করতে পারত এই সুবিধার জন্য। তাহলে আজকে নেপালের যেসব লোকজন তারা শিক্ষা নেওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায়, তারা এমপ্লয়মেন্টের জন্য এদিক ওদিক ছুটে বেড়ায়, তারা এমনি কর্মঠ হয়ে থাকে, কারণ দেশে তো খুব স্বাভাবিকভাবেই হিমালয়ের বুকে দেশ হওয়ার জন্য খুব দারুণ অর্থনীতি নেই। সুতরাং কোথাও না কোথাও পরজীবিতা ভোগ করতে হচ্ছে এই যুব সম্প্রদায়কে। যুব সম্প্রদায়ের ক্ষোভ মূলত কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার জন্যই কি, নাকি অর্থনীতিটা ঠিকঠাক করে জেনারেট হচ্ছে তার জন্য? সেখানে অন্য কোনো প্রসঙ্গ আসছে, এই প্রসঙ্গগুলো চলে আসছে। তো এই যখন জনমুখী আন্দোলন হচ্ছে, ধীরে ধীরে জনমুখী আন্দোলন হচ্ছে, তখন বিশেষ করে কেপি শর্মা ওলির বিরুদ্ধে যখন বেশ কিছু অভিযোগ আসছে, শুধু তার বিরুদ্ধেই নয়, যারা যারা নেপালে সরকারে এসছে, যেসব পার্টির লোকজন, যেসব প্রধানমন্ত্রী এসছে, বা তাদের দেখা গেছে যে তাদের বাড়ির লোকজনই অন্যান্য মন্ত্রিত্ব পেয়েছে, বড় বড় আমলা হয়েছে, বড় বড় জায়গায় বড় বড় সুবিধা নিয়েছে, এই কারণে বেশ কিছু মানুষের কিন্তু ক্ষোভ দেখা দিয়েছিল। ঠিক এই কারণে দুজন নেতা বা দুজন তরুণ বলা যেতে পারে নেপালের, তারা মানুষকে অ্যাওয়ার করেছে। কি রকম অ্যাওয়ার? একজনের নাম হচ্ছে সুদাঙ্গুরুন, আরেকজনের নাম হচ্ছে বলেন শাহ বা বলেন্দ্র শাহ। তারা বেশ কিছু প্রচার চালিয়েছে। আমরা এই দুজনের সম্বন্ধে ছোট্ট করে জেনে নিই। সুদাঙ্গুরুন কে এই ভদ্রলোক? ইনি হচ্ছেন একজন নেপালের অধিবাসী এবং তার বয়স 38 বছর। বর্তমানে তিনি হামি নেপালি নামে একটা এনজিও চালান। এর আগে এই ভদ্রলোক মূলত ইভেন্ট ম্যানেজার ছিলেন। 2015 সালে যখন নেপালে বড়সড় একটা ভূমিকম্প হয়, সেখানে বহু মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উদ্ধার কার্য করা কিংবা ত্রাণ কার্য করা, এইগুলোর জন্য তিনি সমাজকর্মী হওয়ার আগে ইভেন্ট ম্যানেজার থাকলেও তিনি এই হামি নেপালি এনজিওর দ্বারা মানুষজনের পাশে দাঁড়ান। এবং তিনি ধীরে ধীরে এই যে নতুন জেনজি প্রোটেস্ট তার মুখ হয়ে ওঠেন। তার বিক্ষোভে এই জনমুখী জেনজি নতুন জেনারেশনের ছেলেমেয়েদের বিক্ষোভে ভূমিকা নিয়ে নেন। 4 সেপ্টেম্বর 2025 তারিখ, সেদিনকে 26খানা সোশ্যাল মিডিয়ার ওপর নেপাল সরকার ব্যান লাগাচ্ছিল, সেই দিনকে এই প্ল্যাটফর্মগুলো বন্ধ হওয়ার নিরিখে সরাসরি এই যে এনজিও বললাম হামি নেপাল, তারা সম্পূর্ণ সরাসরি বিক্ষোভের নেতৃত্ব দেন এই পার্টিকুলার সুদাঙ্গুরুন ভদ্রলোক। তিনি ব্যাপকভাবে এই প্রচার চালান বা বলেন ছেলেপুলেদেরকে যে এই যে 26খানা সোশ্যাল মিডিয়া বন্ধ হচ্ছে, আসলে এটা কি বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভ, রাগ, তাদের যে মত ভেদ রয়েছে কিংবা মত প্রকাশের যে স্বাধীনতা রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ এই যে দুর্নীতি, করাপশন, এই যে নানা রকম জিনিসপত্র, সেইগুলো আরো বেশি করে প্রকাশে আসছিল। এতে মুখোশ খুলে যাচ্ছিল যারা ক্ষমতায় বসে রয়েছেন, ক্ষমতায় আসীন রয়েছেন সেসব লোকের, তাতে ক্ষোভটা আরো বেশি করে জাগছিল। এছাড়াও সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ভূমিকা আছে। আজ অনেক কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা যায়, বিশেষ করে পড়াশোনা করা যায়, বিশেষ করে জ্ঞান নেওয়া যায়, বিশেষ করে স্কিল শেখা যায় অনেক সময়, যেটা সমাজের আজকের দিনের জন্য খুব দরকারি। এছাড়াও আজকে যোগাযোগের জন্য খুব সহজ ব্যাপার হয়ে যায়, যেটা একটা ফোন কল করতে গেলে যদি দেশে বিদেশে করতে গেলে খরচা হতো বা এখনো হয়ে থাকে,
সেখানে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য গ্রুপের মাধ্যমে কিন্তু কথা বলা যোগাযোগ করা অনেক ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিচ্ছিল এই সোশ্যাল মিডিয়াগুলো বফ করে দেওয়ার জন্য। এবার এইখানে এই হামি নেপাল তার সভাপতি সুদাং গুরুং তিনি এই বিক্ষোভের জন্য একটা প্রতিবাদের অদ্ভুত কৌশল নিয়েছিলেন। গুরুং অর্থাৎ সুদাং গুরুং এবং হামি নেপাল যে এনজিও তারা মূলত শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করেছিল, যেখানে ছাত্র যারা তাদেরকে বলেছিল, যারা একদম স্কুলের বাচ্চারা আছে তাদেরকে বলেছিল যে তুমি ইউনিফর্ম পরে চলে আসো। ইউনিফর্ম পরে, তাদের পোশাক পরে, শিক্ষার্থীর পোশাক পরেই, পাঠ্যপুস্তক নিয়েই, ব্যাগ নিয়েই চলে আসো এবং তারা প্রতীকী বিদ্রোহ করো, শান্তিপূর্ণ আন্দোলন করো। কিন্তু এই আন্দোলনকে কোনো সরকার, ঔদ্ধত্যপূর্ণ সরকার যারা জনগণের দেখভাল করার চেষ্টা করে না, ক্ষমতায় থেকে নিজের আখের জানার চেষ্টা করে, তারা সবসময় গলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তো এটাও তাই হলো। ন্যাচারালি যারা ছাত্র তাদের বিরুদ্ধে তুম দারাক্কা প্রচণ্ড এই যে গণ আন্দোলনটা, ভয়রকমভাবে এই প্রতিক্রিয়াকে সরকার সাপ্রেসড করার চেষ্টা করেছিল, দমন করার চেষ্টা করেছিল, ঠিক আছে। এবং তাতে এই দাবানল আগুন, এই স্ফুলিঙ্গ দাবানলের আকার নিয়ে নেয়, আরো বড় সড়ো বৃহৎ বিদ্রোহে ছড়িয়ে পড়ে, পপুলার হয়ে যায়। অন্যদিকে আরেকজন ব্যক্তিত্ব আছেন, তার নাম যেটা বলেছিলাম বলেন শাহ। তিনি একজন র্যাপার ছিলেন, হিপ হপ গান যাকে বলা হয়। তিনি ওই গানের মাধ্যমে নতুন যে হালফিলের ঘটনা যেটা পপুলার হচ্ছে, হিপ হপ সং কিংবা র্যাপ মিউজিক, তার মাধ্যমে সরকারের যাবতীয় যে দুর্নীতি রয়েছে, যাবতীয় যেগুলো করা উচিত ছিল সমাজের জন্য, সেইগুলোকে তার গানের মাধ্যমে তুলে ধরতেন। তো যারা যুবা সম্প্রদায়ের লোকজন, তারা এই এই মানে যে দৃষ্টিভঙ্গি, এই যে মিউজিক, তাকে খুব নিজের করে নেয়, পপুলারিটি পেয়ে যান তিনি। এবং তিনিও এই পপুলারিটি পাওয়ার পর ধীরে ধীরে 2022 সালে কাঠমান্ডুর যে স্বাধীন মেয়র যখন ইলেকশন হয়েছিল, তখন তিনি সেখানে জয়ী হয়ে যান। অর্থাৎ চিরাচরিত যে পলিটিক্যাল পার্টিগুলো আসছিল পরবর্তীকালে, তাদের যে করাপশন শুরু হয়েছিল, সেইখানে তিনি একটা আইডিয়াল হিসেবে কাজ করেছেন। যুব সম্প্রদায়ের লোকজন তাকে ব্যাপকভাবে ভোট দেয় এবং চিরাচরিত যে রাজনীতি, দলের যে রাজনীতি, তার ঊর্ধ্বে গিয়ে তার পপুলারিটি জয়লাভ করে যায়। দেখা যায় যে টাইম ম্যাগাজিন তার 2023 সালে প্রথম 100 জন পাওয়ারফুল তরুণ নেতা, তাদের মধ্যে এই বলেন্দ্র শাহের নাম অন্তর্ভুক্ত হয়ে যায়। তিনি জনপ্রিয়তা এতটাই লাভ করেছেন। ইনিও মুখ্য ভূমিকা পালন করেন এই জেন জি প্রোটেস্টে, ঠিক। তাহলে এরপরের গল্পটা কি? এরপরে গল্পটা হচ্ছে যে প্রতিবাদটা বা আন্দোলনটা কিভাবে ছড়িয়ে যাচ্ছে, বিস্তার লাভ করছে। 8ই সেপ্টেম্বর, 4ই সেপ্টেম্বর পর্যন্ত গল্পগুলো দেখলাম যে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে শান্তিপূর্ণভাবে এবং সরকার ব্যান করে দিচ্ছিল। 4 দিন পর অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025 সালে কাঠমান্ডুতে যে বিশাল ছাত্র যুব আন্দোলন হয় এবং পার্লামেন্ট, ওখানকার কাঠমান্ডুর যে পার্লামেন্ট, নেপালের পার্লামেন্ট সংসদ, তা ঘেরা হয়, প্রচেষ্টা করা হয়। একভাবে সরকার সেটাকে দমন করার চেষ্টা করে, পুলিশ গুলি চালিয়ে দেয় এবং খবর অনুযায়ী বিভিন্ন মাধ্যমে 20 জনের বেশি ছাত্র কিংবা যুব সম্প্রদায়ের লোকজন নিহত হয় এবং 400-এর বেশি আহত হয়ে যায়। যারা আন্দোলনকারী তারা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে নানা রকম প্রতীকী স্লোগান দেওয়ার, যেমন হ্যাশট্যাগ নেপোকিড। কারণ নেপালের যারা ক্ষমতাসীন লোকজন, তাদের বাচ্চারা দামি দামি জামা কাপড়, দামি দামি সমস্ত কিছু লাক্সারি জীবনযাপন করছে, বা এই যে নেপোটিজম, হ্যাশট্যাগ নেপোটিজম, এগুলোকে দিয়ে তারা আন্দোলন জারি রেখে দেয়। তারা এও বলে, স্লোগান তোলে, শাট ডাউন করাপশন, নট সোশ্যাল মিডিয়া। সরকার যে সোশ্যাল মিডিয়াকে ব্যান করছিল, তো বলছে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার দরকার নেই, বরং করাপশন বন্ধ করো। তারা কিন্তু সরকার বলার কথা দুম করেই বলেনি। তারা আরো প্রতীকীভাবে বলে স্ট্র হ্যাট পাইরেটস। তারা পতাকা উত্তোলন করে এবং এই জেন জি সংস্কৃতি আরো বেশি করে জনপ্রিয়তা পায়। ছাত্র যুবের মধ্যে যে আগুন জ্বলছিল, 18-র আওয়াজ আরো উদ্দাম হয়ে যায়। শেষ পর্যন্ত মোরাল ব্যাকগ্রাউন্ডে নেপালের যিনি হোম মিনিস্টার ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পদত্যাগ করেন এবং এত ব্যাপকভাবে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ছিল যাতে একাধিক শহরে নেপালের কারফিউ জারি হয়ে যায় সরকারিভাবে। ঠিক তার একদিন পর, অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে একদিন পর 9ই সেপ্টেম্বর 2025 সালে আন্দোলন নেপালের সমগ্র দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারি ভবনগুলোতে, পার্টি অফিসগুলোতে, সরকার পক্ষ কিংবা বিরোধী পার্টি সমস্ত জায়গাতেই কিন্তু আক্রমণ চালানো হয়। নেতাদের বাসভবনে আক্রমণ করা হয়, ইভেন একজন লিডারের ওয়াইফকেও পুড়িয়ে মারিয়ে দেওয়া হয়। এতটাই ব্যাপক আন্দোলন হয় এবং কোথাও না কোথাও আগ্রাসী হয়ে যায় ব্যাপারটা। বিমানবন্দর বন্ধ হয়ে যায়। শেষমেশ অতি না বুঝতে পেরে তৎকালীন সেই সময়কার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
পদত্যাগ করেন এবং আর্মির সাহায্য নিয়ে পালিয়ে যান, যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম সাম্প্রতিককালে। ব্যাপকভাবে আগুন সারা দেশ আন্দোলন করে সরকারের এই অযাচিত কমন নীতির জন্য। শুরু হয়ে যায় জেনজি প্রোটেস্ট নেপালে। কিন্তু কোনো আন্দোলনের যেমন কিছু ভালো দিক থাকে, তবে উদ্দেশ্যহীন আন্দোলন এটা কিন্তু খারাপ। যেমন নেপালের যে রাষ্ট্রীয় ন্যাশনাল যে লাইব্রেরি ছিল সেটাকে জ্বালিয়ে দিয়ে দেয়। এইটা কোথাও না কোথাও ভুল। তার কারণ এই রাষ্ট্রীয় সম্পদ আসলে তো নেপালেরই, দেশের লোকের সম্পদ। আমাদের যে হরপ্রসাদ শাস্ত্রীর নাম তোমরা শুনে থাকো, তিনি ভাষাবিদ, বাংলা ভাষা সংস্কৃত ভাষার ওপর তিনি অনেক গবেষণা কাজ করেছেন। তিনি আমাদের যে প্রাচীন পুঁথিগুলো ছিল সেইগুলো এই পার্টিকুলার নেপালের এই পার্টিকুলার ন্যাশনাল লাইব্রেরিতে ছিল, সব জ্বলে পুরো রাখ হয়ে যায়। তাহলে ভাবো কতখানি হেরিটেজ ছিল এই দক্ষিণ এশীয় উপমহাদেশের এই যে প্রাচীন সংস্কৃতির, এই সম্ভারগুলো সবই নষ্ট হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ দেশের নাগরিকের, ক্ষোভ দেশের মানুষের কিছু সরকারে থাকা বা ক্ষমতায় থাকা মানুষজনের উপর হতেই পারে, তো তাকে রেকটিফাই করার নাম করে নিজের ক্ষতি নিজে করা, হয় না, পরের যাত্রা নষ্ট করার জন্য নিজের নাক কেটে ফেলা, এটা কখনোই ঠিক নয়। যাই হোক, তাহলে এই যে অশান্তির বীজ চারিদিকে গেল, শুধুমাত্র কি তোমার সোশ্যাল মিডিয়ার জন্য না, এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এইবার আমরা চলে আসি সামাজিক বা সোশ্যাল এই যে জিওপলিটিক্যাল খবরটা তার অ্যানালিটিক্যাল পর্যায়ে। কি স্যার? সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট রয়েছে। মূলত যুব সম্প্রদায় ক্ষোভে ফুঁসছিল দুর্নীতির জন্য, করাপশনের জন্য। তারা নেপোটিজমের বিরুদ্ধেও আওয়াজ তুলছিল যে যারা পাওয়ারফুল লোক তাদের ছাড়া পড়ায় শুধুমাত্র পাওয়ার পাবে, সুবিধা পাবে, তা হতে পারে না। সাধারণ মানুষেরও ক্ষমতায় আসার বা পাওয়ারে আসার বা সুবিধা পাওয়ার অধিকার আছে। অর্থাৎ তাদের ফান্ডামেন্টাল রাইট নষ্ট হয়ে যাচ্ছিল। এবং যে 2 বছর অন্তর অন্তর সরকার পাল্টে যায়, সরকার যদি বারবার করে পাল্টে যায়, তাহলে যারা ক্ষমতায় আসে তারা নিজেদের ফায়দাটা বুঝে নেয়, আবার বলে চলো আমরা একটা রাউন্ড টেবিল রুমাল চোর গেম খেলে নিই, তুই একবার চোর হবি তো আমি একবার পুলিশ হবো, এরকম করে ঘুরপাক করে নিজেরাই মজা নিচ্ছে। বাদবাকি লোকজন যারা যেখানে ছিল, যা পিছিয়ে পড়া জায়গায় ছিল, তারা সেখানেই থেকে যাচ্ছে। এতে মানুষজনের কিন্তু জনরোষ, ক্ষোভ, বিক্ষোভ, সেগুলো কিন্তু সবই কিন্তু বুকের মধ্যে বারুদ হয়ে জমা হচ্ছে। নেপালের অর্থনীতি মূলত রেমিটেন্স নির্ভর হয়ে থাকে। পরজীবিতা, লোকজন সাহায্য করলে এগিয়ে আসতে পারে, না হলে হয় না। ঠিক 82% কর্মসংস্থান কোনো রকম ভাবেই যেগুলো আনঅর্গানাইজ সেক্টর সেখানে আছে। কোনো ইকোনমি অর্গানাইজ না হলে ডেভেলপ হয় না, খুব বেশি করে ডেভেলপ হয় না। তো আনঅর্গানাইজ সেক্টর হয়ে রয়েছে। চাকরির প্রচন্ড অভাব রয়েছে। কিন্তু ওই যে বললাম রুমাল চোর গেম, অর্থাৎ যারা নেতা ছিল তারা যে পার্টিরই হোক না কেন, তারা বারবার করে পার্টি একবার করে ক্ষমতায় আসে আবার ওকে দিয়ে দেয়। এই কথাতে যে নেতাদের যে পুনরাবৃত্ত শাসন এবং দুর্নীতির যে অভিযোগ, তা বারবার করে দেখা দিচ্ছে এবং সেটাই বেশি করে ঘনীভূত হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষজন এই সার্বিক আর্থসামাজিক যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, গণতন্ত্র আসার পরও তো লাভের লাভ কিছু হচ্ছে না রাষ্ট্র থেকে, তার জন্য রোষে ফুটছিল আর কি। সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ, করাপশন। পৃথিবীর সমস্ত দেশের যারা ক্ষমতাশালী নেতা নেত্রী, তাদের দেখে নেওয়া উচিত এই সাম্প্রতিককালের দুটো উদাহরণ থেকে, বাংলাদেশ, তারপর নেপাল, তারও আগে শ্রীলঙ্কা। অতি লোভ, নিজের ক্ষতি করে, নিজের দেশের ক্ষতি করে, কয়েক দশক পিছিয়ে দেয়। এবং কোনো আন্দোলন যখন হয়ে থাকে, কোনো আন্দোলনে আসলে অনেক দিন ধরে অনেক গেম প্ল্যান চলে, তার জন্য বৈদেশিক কোনো ইন্টারফ্লুয়েন্স থাকতেই পারে, থাকেও অনেক সময়, এবং সেখানেও কিন্তু অনেক হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়, যেখানে সেই টাকাগুলো থাকতে পারলে দেশের আসলে অগ্রসর হতে পারত। তো বর্তমান এবং সাবেক যে প্রধানমন্ত্রী তখন ছিলেন কেপি ওলি শর্মা কিংবা অন্যান্য লোকজন, তাদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। এক এক সময় এক একবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ইস্যুতে কমিশন তৈরি করা হয়, আবার কমিশন তৈরি করে সেখানেও কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ভুটানে শরণার্থী ইস্যু নিয়ে সেখানেও জাল বা কেলেঙ্কারির একটা অভিযোগ রয়েছে, জালিয়াতি করার অভিযোগ রয়েছে এই নেতা মন্ত্রীদের মধ্যে। তো যুব সমাজ মূলত চাইছিল ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। যুব সমাজ সম্পূর্ণরূপে চাইছিল যে ইউথ আগেনস্ট করাপশন, ইউথ সম্পূর্ণরূপেই করাপশন বিহীন একটি দেশ চাইছিল, সমাজ চাইছিল এবং সুশাসন চাইছিল, ডেভেলপমেন্ট চাইছিল। এইটার জন্যই এই জেনজি প্রোটেস্ট আসছিল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কোনো রকম ভাবেই কথা বলা যাবে, সোশ্যাল মিডিয়া ব্যান, এটা পুরোপুরি নয়। তবে সোশ্যাল মিডিয়ার যে বর্তমান ভূমিকা, তাকে তো অনস্বীকার্য, তাকে তো বাদ দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে। এইখানে কিন্তু এই যে বললাম একটু আগেই, যে সরকার অর্ডিন্যান্স জারি করে ব্যান করে দিচ্ছিল 26খানা পার্টিকুলার সোশ্যাল মিডিয়াকে, এটা বললাম মূলত আমেরিকান কোম্পানিগুলোকে,
চাইনার কিছু সোশ্যাল মিডিয়া হাবকে কিন্তু তারা ওপেন রেখে দিয়েছিল, যেমন টিকটক তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মূলত টিকটকের মাধ্যমেই এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়ে। বাংলাদেশে যেমন ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তেমনই টিকটকের মাধ্যমে কিন্তু নেপালে এই যে আন্দোলন প্রচার ছড়িয়ে পড়ে, যেটাকে ব্যান করেনি, উল্টে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যাতে পপুলার, যেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার সমস্ত কিছু কিন্তু, বা এক্স হ্যান্ডেল, এগুলো কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল। এবং তা করা হয়েছিল একটা বিলের মারফত, অর্ডিন্যান্স বিলের মারফত। 24 ঘন্টার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আসলে যারা ক্ষমতা থাকে তারা কি বলে দেয়, সরকারের যারা আসীন তাদের ভুলভাল কাজকর্ম তুমি যদি দেখিয়ে দাও, তাহলে তুমি কি হবে, দেশ বিরোধী হয়ে যাবে। অর্থাৎ তারা কি করে, দমন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো করা যাবে না, তখন তারা বলে দেয় আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়ে দেয়। এটা লোকালাইজেশন এবং সরকারের পর্যবেক্ষণ কমিটি মানে গঠনের বিধান দেওয়া হয়। তো যারা ক্রিটিক্স, যারা সমালোচক, তারা বলছেন যে সেন্সরশিপের দরকার আছে, সংবাদ মাধ্যমে স্বাধীনতা খর্ব করার হাতিয়ার হয়ে যাচ্ছে এই পার্টিকুলার বিলটা। কারণ বর্তমান সময়ে যে খবর বা খবরের চ্যানেলগুলো বা খবরের মিডিয়া, তার বড়সড় ভূমিকা পালন করে সোশ্যাল মিডিয়া। ঠিক, তো সরকার উল্টে যুক্তি দেয় যে এই পার্টিকুলার এর মারফতে সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে, ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, এগুলোর থেকে বাঁচার জন্যই নাকি উনি ভালো কারণেই করেছিল সোশ্যাল মিডিয়া ব্যান। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছিল, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কিন্তু ব্যান করতে তিনি বলেননি। কেপি শর্মা ওলি এ কিন্তু ডাইরেক্ট ব্যান করে দেয়। এটা আরো বিদ্রোহকে আগুন দিয়েছিল, আগুনে ঘি ফেলে দিয়েছিল বলা যেতে পারে। এছাড়াও যদি দেখা যায় যে আন্তর্জাতিক স্তরে এবং মানবাধিকার ক্ষেত্রে বেশ কিছু প্রতিক্রিয়া আসছে। মানবাধিকার সংগঠন দাবি করছে যে এই যে আন্দোলন হলো, বেশ কিছু লোক মারা গেল এবং পার্টিকুলার এত লোক নিহত হলো, এই পুরো যে ক্যাওয়াস তৈরি হলো, এই ক্যাওয়াসের জন্য তার স্বতন্ত্র তদন্তের দরকার পড়ছে এবং যারা দোষী তাদের শাস্তির দরকার পড়ছে। যারা নিহত পরিবার, তাদের সম্পূর্ণরূপে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করতে হবে। এটা মানবাধিকার বা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো তারা দাবি করছে। যারা ঐতিহাসিক বা যারা ক্রিটিক্স, তারা বলছে বেশ কিছু সুদূরপ্রসারী ফল দেখা যাবে। কারণ আন্দোলন যখনই হবে, কোনো উদ্দেশ্যহীন আন্দোলন কোনো রকম ভালো কিছু আনতে পারে না, সেটাই তারা বলছেন। যে ভবিষ্যতের প্রভাব কি পড়বে। নেপালে এই যে টিকটক যেটা বললাম বা টেলিগ্রাম বললাম, এটা আগে নিষিদ্ধ করেছিল, কিন্তু এখানে ডিজিটাল নীতি ঠিকঠাক ছিল না। পরবর্তীকালে চায়নাপন্থী হওয়ার জন্য এগুলো টিকে থাকলো, কিন্তু লাভ কিছু হলো না, বরং আমেরিকাকে অ্যান্টি আমেরিকার চেষ্টা করা হলো। তো সোশ্যাল মিডিয়া আজ ব্যবসা, শিক্ষা, যোগাযোগের মূল পরিকাঠামো হয়ে দাঁড়িয়েছে। সেখানে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা রাজনৈতিক স্বার্থ, কিন্তু সেটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করার ব্যবস্থা করতে পারতো। কারণ সোশ্যাল মিডিয়ার ওপর এখন নিউ জেনারেশন ডিপেন্ড করে রয়েছে। জেনজি প্রথমবারের জন্য স্বাধীনভাবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তারা নেতৃত্বহীন একরকম ভাবে তারা আন্দোলনকে গড়ে তুলেছিল এবং জোরদার সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। ডিজিটাল যে অধিকার, যাকে প্রাথমিক অধিকার হিসাবে দেখাচ্ছে এই তরুণ প্রজন্ম, অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটস, তার মধ্যে ডিজিটাল রাইটটাও কিন্তু ইনক্লুড হতে চলেছে আজকের সময়ের পর। ঠিক এই কারণে কিন্তু এত জনমুখী ব্যাপক আন্দোলন হয়েছে। যাই হোক, আজকের যে জনমুখী আন্দোলন, এর পেছনে বেশ কিছু ইতিহাস রয়েছে। স্যার আর কত হয়ে যাবেন না, দরকার আছে স্যার। কেউ বলবে এর পেছনে আমেরিকার হাত রয়েছে, কেউ বলবে এর পেছনে চায়নার হাত রয়েছে, কেউ বলবে এর পেছনে ইন্ডিয়ার হাত থাকতে পারে। কিন্তু আসলেই জিওপলিটিক্স অন্য জায়গায় রয়েছে। আমরা যদি একটু ভারতের ম্যাপটাকে টুক করে দেখে নিই, তাহলে সুবিধা হবে। একটু 1 মিনিট তো লাগবে না, আমাকে একটু সময় দিয়ে দাও, আমরা বুঝে নেব যে গেমটা কিভাবে ঘুরছে। নেপালের সঙ্গে ভারতবর্ষের অবস্থান এবং নেপাল কিভাবে তার রাজনীতিকে এদিক ওদিক করছে, তার গল্প হওয়ার জন্য একটু তো গল্প করতেই লাগবে। কারণ এটা এইটুকুর গল্প নয়। তাড়াহুড়ো করে যেটুকু পারলাম হেলানো মানচিত্র, তাতেই যা বোঝা যাচ্ছে বাবা, যে ভারতবর্ষের চারিদিকে এক অস্থির রাজনীতি চলছে। কদিন আগে বাংলাদেশে দেখেছিলাম, যেটা শুরুতেই বললাম, আমরা শ্রীলঙ্কায় দেখেছি সেরকম গল্প, আমরা পাকিস্তানে তো সবসময় দেখতে পাই, আমরা আফগানিস্তানে দেখেছি সেরকম সমস্যা, এবং শেষমেশ দেখতে পাচ্ছি আমরা নেপালের সমস্যা আজকের গল্প নয়।
যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, ব্রিটিশ রাজ চলতো, যখন ব্রিটিশ গভর্নমেন্ট রুল করতো যখন ইন্ডিয়াকে, সেই সময় একবার ইন্ডিয়ার সাথে মানে ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে নেপালের যুদ্ধ হয়। এই নেপালের যুদ্ধকে তখন বলা হতো অ্যাংলো নেপাল ওয়ার। তার সময়কাল 1814 থেকে 1816। তখন পুরোপুরি নেপালের রাজতন্ত্র। এবং এই যুদ্ধে যারা গোর্খা বাহিনী নেপালি লোকজন, তারা তোমরা জানোই যে নেপালি ভাই বোনেরা প্রচন্ড লড়াকু হয়ে থাকেন, তারা দাপিয়ে লড়াই করেছিল। কিন্তু ব্রিটিশদের তো বুদ্ধি, ব্রিটিশদেরই বুদ্ধি, টেকনোলজি আপগ্রেড, এবং জিওপলিটিক্যালিও কিন্তু ব্রিটিশদের ফরেই গেছে। তার কারণ কি, একদিকে তো তোমার গ্রেট হিমালয়া, যার হাইটই সব থেকে বেশি সারা পৃথিবীর সমস্ত হাইল্যান্ডগুলোর মধ্যে, আর তলার দিকে তার কি হাইট কম, তার মানে এখানে তরাই অঞ্চল হওয়ার জন্য সুবিধা পেয়েই গেছে যুদ্ধ করার জন্য। তো যাই হোক, ব্রিটিশরা নেপালদেরকে হারিয়ে দেয় এবং হারিয়ে দিয়ে চুক্তি হয় 1816 সালে, যার নাম হচ্ছে সাগৌলির চুক্তি। এবং এই চুক্তি অনুযায়ী নেপালের ম্যাপ নির্ধারণ করা হয়। নেপালের ম্যাপে বলা হয় যে পার্টিকুলার এই দিকে তোমার রয়েছে কালী রিভার, আর এই দিকে মহানন্দার একটা উপনদী যাকে বলি আমরা মেচি। এবার দেখো, আমি পার্টিকুলার টপিকে ঢুকে গেছি, পড়াশোনাতে ঢুকে গেছি। এখন শুধু গল্প নয় বাবা, আমি আগেই বলছিলাম পড়তে গেলে এরকম ভাবে পড়তে, শুধুমাত্র গল্প শুনলে হবে না, আমার কাজে লাগবে কি সেটা বুঝতে হবে। তো কালী এবং মেচি এর মাঝখানে যে বিস্তীর্ণ অঞ্চল, এটাকে বলা হচ্ছে নেপাল। আমরা যখন ভূগোল পড়ে থাকি তখন কিভাবে পড়ে থাকি বাবা, যে ওপর দিকে হচ্ছে গ্রেট হিমালয়া, আর তলার দিকে কি জানি আমরা, লেজার হিমালয়া। এই গ্রেট হিমালয় লেজার হিমালয়ের মাঝখানের মানে দুটো পাহাড়ের মাঝখানে কাকে কি বলি, ভ্যালি বলি। তো পশ্চিম দিকের যে ভ্যালিটা, এটা হচ্ছে এই জায়গাটা, একে স্যার কি বলি আমরা, কাশ্মীরি ভ্যালি। আর পূর্ব দিকের যে ভ্যালি, তাকে স্যার আমরা বলে থাকি কাঠমান্ডু ভ্যালি। এটা তো জিওগ্রাফির গল্প। কিন্তু পরবর্তীকালে সাম্প্রতিককালে দেখা যায় বেশ কিছু সময় নেপাল সরকার এবং ইন্ডিয়ার সরকারের মধ্যে বেশ গোলমাল হয় 2011 সালের দিক থেকে। কি, নেপালের লোকজন বলে যে কালী লিভারের যে সোর্স বা উৎপত্তি, তা আসলে এক জায়গা থেকে নয়, একটু অন্য দিক থেকে। কি জিনিস সেটা? সেটা হচ্ছে পার্টিকুলার তাকিয়ে দেখো, এই যে কালী রিভারটা নাকি 3টে মুখ রয়েছে। এইখানটা উত্তরাখণ্ডের কোনা, এখানে জায়গার নাম হচ্ছে লিপু লেক একটা পাস এবং একটা জায়গা যেখান থেকে কালী রিভারের মুখ ধরে নেওয়া হয়েছিল। আর এই দিকে তোমার রয়েছে লিম্পিয়া ধুরা, যেটা পিথোরাগড় অর্থাৎ উত্তরাখণ্ডের মধ্যে পড়ে যায়। এখান থেকে দুখানা স্ট্রিম হয়েই কালী রিভার যাচ্ছে। ঠিক, তো এতদিনকে মেনে নেওয়া হতো ব্রিটিশদের সময়কাল থেকে যে নেপালের মানচিত্রে এই লিপু লেকের যে স্ট্রিম, সেটাকে কালী রিভার ধরে নেওয়া হচ্ছে। হঠাৎ করে 2011-12 সালের দিকে দেখা যায় নেপাল বলে ফেলে যে এই লিম্পিয়া ধুরার থেকে হবে। অর্থাৎ এতদিন ইন্ডিয়ার যে জায়গাটা ছিল, এই যে জায়গাটা ছিল ইন্ডিয়ার আন্ডারে, সেটা নাকি এখন নেপাল করায়ত্ত করবে। অর্থাৎ নেপালের ম্যাপটা নাকি একটু বেড়ে যাবে। তো ইন্ডিয়া ছেড়ে দেবে কেন? যারা তোমরা কনস্টিটিউশনের ক্লাস করো তোমরা জানোই যে ভাই আমাদের ইনকামিং আছে, আউটগোয়িং নেই। কারণ আমরা বলি কি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ আমরা কোনো রকম ভাবে এদিক ওদিক করতে পারবো না। ঠিক আছে, এই নিয়ে দ্বন্দ্ব চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কারণ আমাদের ইন্ডিয়া বেশ কিছু প্রজেক্ট নেয়, তোমরা বেশ কিছু জিনিস জানো, যেমন ভারতমালা প্রজেক্ট রয়েছে ওপর দিকে, তলার দিকে সাগরমালা প্রজেক্ট রয়েছে কানেক্টিভিটি বাড়াবার জন্য, নিজেদেরকে বলবিদ্ধ করার জন্য, এই কারণে বলশালী করার জন্য। তো ওপর দিকে যে রাস্তাঘাট বাড়াতে হবে, ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য, সব রকম ভাবে। সেই কারণে ব্রো যে সংস্থা আছে ইন্ডিয়ার, বর্ডার রোড অর্গানাইজেশন, তারা রাস্তাঘাট বানাচ্ছিল, তাদের কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলছিল নেপাল যে এলাকাটা আমাদের। এই নিয়ে দ্বন্দ্ব চলে ইন্দো নেপালের মাঝখানে। চায়নাপন্থী লোকজন বেশ উস্কানি দেয় যে আমরা তোমাদের সাহায্য করে দেবো, তোমাদের ইন্ডিয়ার দরকার নেই। নেপাল একটু ঘেসে যায়। কিন্তু তাকেই দেখো, যতবার নেপালে ভূমিকম্প হয়েছে, অসুবিধা দরকার পড়ে, তখন কিন্তু ইন্ডিয়া বন্ধুত্বপূর্ণ অবস্থানই নিয়েছে। কিন্তু
এর পেছনেও বেশ কিছু সমালোচক বলে যে না, সবসময় বন্ধুত্বপূর্ণ অবস্থা নিয়ে তা নয়। বেশ কিছু সমালোচক এও বলে থাকে যে ইন্দিরা গান্ধীর আমলে এবং রাজীব গান্ধীর আমলে নেপালের সঙ্গে ভারতবর্ষের অবস্থা একটু খারাপ গেছিল, দোলাচল গেছিল। কিরকম গেছিল যে রাজীব গান্ধীর যিনি ওয়াইফ সোনিয়া গান্ধী, তিনি সেই সময় রাজীব গান্ধী এবং তার ওয়াইফকে নিয়ে তিনি একবার নেপাল ভিজিট করতে গেছিলেন। একটি মন্দিরে ঢুকতে যান, কিন্তু সেই মন্দির সম্পূর্ণরূপে হিন্দু মন্দির। যেহেতু সোনিয়া গান্ধী জন্মগতভাবে হিন্দু নন, তাই সেই টেম্পলে তাকে ঢুকতে দেওয়া হয় না এবং তাতে ক্ষোভ দেখা দেয়। তো রাজীব গান্ধী পরবর্তীকালে সেখানে নেপালের প্রধানমন্ত্রী, তখনকালীন রাজা ছিলেন, রাজাকে বলেছিলেন যে ক্ষমা প্রদর্শনা করুন, কিন্তু সেই রাজা এবং তার ওয়াইফ ঐশ্বরিয়া শাহ তিনি বলেন যে না, এই বিষয়ে আমরা নাক গলাবো না। তো এখানে নাকি গান্ধী পরিবার একটু পার্সোনাল ব্যাপারে নিয়ে নিয়েছিল এবং সেই কারণে নাকি অনেক সময় বলা হয় যে এই পার্টিকুলার যে তলার দিকের যে রাস্তাগুলো, তরাই অঞ্চলের যে রাস্তা, যেখান থেকে সমস্ত রকম ট্রান্সপোর্ট থেকে খাবার দাবার যায়, বা নেপালের সমস্ত কিছু তো ইন্ডিয়া থেকেই যায়, যেমন তোমার সামান্য জিনিস নুন চিনি কিংবা তোমার সামান্য কেরোসিন পর্যন্ত, এই রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায় এবং কেরোসিন দেওয়া বন্ধ হয়ে যায়। সাধারণ জিনিস যদি বন্ধ হয়ে যায় তাহলে নেপালের সাধারণ মানুষ অবস্থা খারাপ। তো বেশ কিছু চাপে পড়ে গেছিল। ইভেন এই যে যখন ইন্দো নেপাল ক্রাইসিস হচ্ছিল এই পার্টিকুলার লিপুলেককে কেন্দ্র করে, কারণ লিপুলেক আমাদের দরকার ছিল, কারণটা কি, কারণ লিপুলেকের মারফত আমরা কৈলাস পর্বত, যেখানে আমাদের পর্যটন চলে, যেখানে যারা শিবের পুজো করেন, যারা ভক্তিবাদী লোকজন, তারা সেই পর্যটনের জন্য রাস্তা সহজ হয়ে যায়। কারণ আগে যেতে হতো তোমার এখান থেকে উড়ান দিয়ে ঘুরে যেতে হতো, এটা অনেকটা দূরবর্তী, এখান থেকে অ্যাক্সেস করা খুবই সুবিধা এবং আমাদের জিওপলিটিক্যাল কারণের জন্য বা ডিফেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতো। এই কারণে ইন্ডিয়ার সঙ্গে নেপালের সম্পর্ক ভালো রাখার দরকার আছে, ঠিক আছে। তো এখানে অনেকে বলে থাকেন যে না, এই যে আমেরিকার বেশ কিছু পার্টিকুলার তোমার যে 26খানা সোশ্যাল মিডিয়া, তাকে বন্ধ করার জন্য নাকি আসলে ভিতরে ফান্ডিং করেছে নাকি, তো সময়ের পরে বোঝা যাবে। অনেকে বলেন চায়নার যে চীনপন্থী লোকজন, তারা নাকি গণতন্ত্রের বদলে রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে, যাতে চায়না ঘেঁষা হয়ে থাকতে পারে, চায়না যাতে খুব বেশি এদিক ওদিক না হয়। অনেকে এটা বলে থাকেন। অনেকে আবার বলে থাকেন যে না, নাকি মেন গেম খেলে গেছে ডোভাল ব্রেন, এরকম কথাবার্তাও আছে। অর্থাৎ নেপালের যে আজকের উত্তাল পরিস্থিতি, তাতে বৈদেশিক সমস্যা থাকুক বা না থাকুক, মূল যে সমস্যাটা বাবা হয়ে রয়েছে, এটা কিন্তু আসলে নিজের দেশের ভুলভাল শাসকের ভুলভাল শাসন। দেশের সাধারণ মানুষ বেশি কিছু চায় না, তারা চায় দুবেলা দুমুঠো খাবার, ঠিকঠাক শিক্ষা, ঠিকঠাক স্বাস্থ্য, ঠিকঠাক অর্থনৈতিক ব্যবস্থা। সাধারণ মানুষের খুব বেশি কিছু ডিমান্ড নেই। আমাদের এখান থেকেই বরং শিক্ষা নেওয়ার দরকার, পৃথিবীর বিভিন্ন রকম দেশে শিক্ষা নেওয়ার দরকার, যে যেমন আমরা ছাত্র যুব হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের মান বজায় রাখবো, তারুণ্যকে এগিয়ে নিয়ে যাবো দেশের বৃদ্ধির জন্য, কোনো রকম বিদ্রোহ করার মারফত দেশের অবক্ষয় করার চেষ্টা করবো না। তেমনই দেশের যারা মাতব্বর, যারা শাসক, যারা নেতা নেত্রী, তারাও যেন দেশের নাগরিকের কল্যাণ করার নাম করে আদতেই কল্যাণটাই করেন। করাপশন বন্ধ হওয়া দরকার, নিজেদের সুবিধাগুলোকে বন্ধ করে দিয়ে জনগণের সুবিধাকে বেশি করে জোরদার করা দরকার। না হলে বারবার করে যদি নিজের দেশের অবস্থা অচল হয়ে যায়, তাহলে তরুণ প্রজন্ম যেমন লাভ পাবে না, নিজেরাও লাভ পাবে না, বরং বাইরের বেশ কিছু শক্তি তারা আখড়ে লাভ করে চলে যাবে। ঠিক তো এই গেল তোমাদের টোটাল এই নেপালের উত্তাল অবস্থার মূল চাবিকাঠি। তো আমরা এখান থেকে যদি কোশ্চেন পাই, তাহলে কি কোশ্চেন আসতে পারে, একটা ডেমো কোশ্চেন রাখা হয়েছে এবং এরপরে কোশ্চেন তোমরা কমেন্টে জানিয়ে দেবে। চেষ্টা করে কোশ্চেনটা কি বলছে, কনসিডার দ্য ফলোইং প্রভিশনস অফ নেপালস ড্রাফট সোশ্যাল মিডিয়া বিল। বলা আছে এখানে, বলছে যে নেপালের যে সোশ্যাল মিডিয়া বিলকে খসড়া করার জন্য যে বিল এসেছিল বন্ধ করার জন্য, সেখানে কি কি জিনিস বলা হয়েছিল, সেই প্রবিধানে কি কি রাখা হয়েছিল। এক, বলছে কম্পালসারি লোকাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ফরেন টেক কোম্পানিজ, অর্থাৎ যেসব বিদেশি টেকনোলজিক্যাল কোম্পানিগুলো ছিল তাদের দেশীয়ভাবে অফিস করতে বলা হয়েছিল। ঠিক না ভুল তোমরা বলো? হ্যাঁ স্যার, তো ঠিক কথাই বলছে, কারণ ওরা তো করতে বলেছিল যে অন্তর্বর্তীভাবে অফিস করতে হবে। দুই, ডেটা স্টোরেজ লোকালাইজেশন উইদিন নেপাল। হ্যাঁ, নেপালের মধ্যে যেসব বিষয়বস্তুগুলো ছিল, দেশের খবর এদিক ওদিক করা যাবে না, ডেটা স্টোরেজ ঠিকঠাক রাখতে হবে নেপালের মধ্যেই। তিন, গ্যারান্টিড প্রায়র জুডিশিয়াল অ্যাপ্রুভাল বিফোর কন্টেন্ট রিমুভাল। যদি কন্টেন্ট বাদ দিতেই হয়, মুছে ফেলতে হয়, তাহলে সেখানে জুডিশিয়াল অ্যাপ্রুভাল অবশ্যই দরকার, নিশ্চিত করতে হবে তাকে। এটা কথা বলেছিল সুপ্রিম কোর্ট, বলছে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে, কথাটা তো বলেনি। স্যার এটা সৎ কথা নয়, ঠিক কথা নয়। ফোর্থ কি বলছে, ম্যান্ডেটরি রিমুভাল অফ অবজেকশনাল কন্টেন্ট উইদিন 24 আওয়ার্স। হ্যাঁ স্যার, এটা তো বলেছিল
24 ঘন্টার মধ্যে যদি কোনো রকম ভাবেই সরকার যদি না চায়, কোনো যদি অস্বস্তিকর খবর থাকে, অবজেকশনাল যদি কোনো কন্টেন্ট থাকে, তাকে মুছে দিতে হবে। তো বলা হয়েছে স্যার, তাহলে এটাও ঠিক। তাহলে স্যার কোন অপশন ঠিক হবে? হুইচ অফ দ্য অ্যাভাব ওয়্যার পার্ট অফ দ্য বিল? অ্যান্সার কোনটা যাবে? 1, 2, 4 ঠিক, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমাকে এরকম কোশ্চেন আসতে পারে। এবার এতক্ষণ যে ক্লাস নেওয়া হলো সেই অনুযায়ী তোমরা লাস্ট কোশ্চেনটার অ্যান্সার দাও কমেন্টে। কি বলছে? হুইচ প্ল্যাটফর্ম ডিড নেপাল প্রোটেস্টার্স ইউজ টু কোঅর্ডিনেট ডিউরিং দ্য ব্যান? অর্থাৎ এই 26খানা সোশ্যাল মিডিয়াকে যখন নিষেধাজ্ঞা জারি করা হলো, তার মধ্যে কোন প্ল্যাটফর্মকে এই তরুণ প্রজন্মের লোকজন ব্যবহার করেছিল বা জেন জি ব্যবহার করেছিল প্রোটেস্টকে বা আন্দোলনকে জারি রাখার জন্য? অপশন এ টিকটক, অপশন বি ফেসবুক, অপশন সি ইনস্টাগ্রাম, নাকি অপশন ডি হোয়াটসঅ্যাপ? তোমরা কমেন্টে জানাও। আজ এই অবধি রাখলাম, এবং তোমাদের মতবাদ বা তোমাদের মন্তব্য খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের আত্মস্থ হলো কিনা সেটা জানার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।